বাবু, মনীষ বাবু, অরূপ বাবু, ফিরদৌসী বেগম, আবু তাহের সাহেব, কালু বাবু নামই চিনি, আরও একটা ভালো নাম রয়েছে, আরও যারা শ্যামসুন্দর চক্রবর্তী ভালো নাম, আর আরও আছেন আমাদের সঙ্গে আজকে অমিতাভ বাবু, শক্তি রায় চৌধুরী, মুজফ্ফর আহমেদ সাহেব, আমাদের পুরো পিতা পুরো মাতা অনেকে রয়েছেন, অঞ্চল প্রধান আছেন, এবং সর্বোপরি বারুইপুর পশ্চিমের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দকে আমার নমস্কার এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। মার কথা এক্ষুনি বলবো। আজ এই রাসের মাঠে এসে আমার সত্যিই খুব আনন্দ হচ্ছে। বারুইপুরের এই রাসের মাঠ আমার খুব চেনা। এখানে আমার মার অনেক নির্বাচনী সভা হয়েছে, সেখানে এসে আমি বক্তৃতা শুনেছি, আমার মার কণ্ঠে বক্তৃতা শুনেছি, এবং ভারতবর্ষের একমাত্র জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও বক্তৃতা আমি শুনেছি। গতকাল আমি দক্ষিণ 24 পরগনা জেলার কর্মী সম্মেলনে উপস্থিত ছিলাম। হঠাৎই দিদি আমাকে বললেন যে আমাকে বক্তৃতা দিতে হবে। প্রার্থীদের মধ্যে আমাকেই বেছে নিলেন, তাদের প্রতিনিধি হিসেবে বক্তৃতা দিতে হবে দক্ষিণ 24 পরগনা জেলার কর্মীবৃন্দের কাছে। আমার প্রথমেই যে কথাটা মনে হলো সেটা হচ্ছে, গতকাল ছিল 18ই মার্চ। 18ই মার্চ একটি ঐতিহাসিক দিন। সেই দিন নেতাজি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজ ভারত বর্মা সীমান্ত অতিক্রম করে চলো দিল্লি ধ্বনি দিতে দিতে, কদম কদম বাড়ায় যা গান গাইতে গাইতে তারা দিল্লির পথে রওনা হয়েছিল, এবং সেদিন তারা দেশের মাটি তুলে নিয়েছিল নিজেদের মাথায় নিজেদের গায়ে মাখার জন্য। তাই আমরা একটা খুব শুভ দিনে, একটি ঐতিহাসিক দিনে দক্ষিণ 24 পরগনা জেলায় আমাদের কর্মী সম্মেলন শুরু করতে পেরেছিলাম, আমাদের প্রচার শুরু করতে পেরেছিলাম। কয়েক সপ্তাহ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড থেকে ডাক দিয়েছিলেন, চলো দিল্লি চলো, চলো ভারত করো। কি ধরনের নতুন ভারতবর্ষ আমাদের গড়তে হবে? এমন একটি ভারতবর্ষ যেখানে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ের সমান অধিকার আছে, প্রত্যেক ভাষাভাষী মানুষের সমান অধিকার আছে। সেই ধরনের ভারতবর্ষ গড়ার জন্য আজ বাংলা থেকে আমাদের সদল বলে 42 জনকে তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়ে সেখানে পৌঁছতে হবে। আমাকে যে আমন্ত্রণ করা হয়েছে এই যাদবপুর কেন্দ্রে আপনাদের প্রার্থী হওয়ার জন্য, তার জন্য আমি বিশেষভাবে গর্বিত। কারণ এইখান থেকে ঠিক 30 বছর আগে 1984 সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন, এবং আজ 3 দশক পরে তিনি সারা ভারতবর্ষের জননেত্রী হিসেবে স্বীকৃত। তারপরে একদিন আমাদের বাড়িতে এসে দিদি বলেছিলেন আমার মাকে এই কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য, এবং 3 বার আপনারা আমার মার জন্য কাজ করেছিলেন, এবং তিনি সংসদে গিয়ে আপনাদের উন্নয়নের কাজ করতে পেরেছিলেন। আমার বেশ মনে আছে যে সেই সময় যখন বারুইপুরে আসতাম আমার মার সঙ্গে, তখন সাধারণ মানুষের চাহিদা কি ছিল? মানুষ চেয়েছিলেন কিছু পানীয় জল, পানি বা জল চাইতেন, তার ব্যবস্থা মা করেছিলেন। তাছাড়া মানুষ চাইতো বিদ্যুৎ, বিদ্যুতায়নের জন্য অনেক এমপিএলডি বরাদ্দ আমার মা এখানে দিয়েছিলেন। আর খুব প্রয়োজন ছিল রাস্তাঘাট, কারণ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। আর মার একটা বিশেষ ইচ্ছে ছিল যে এখানকার স্কুলগুলো যেন খুব ভালোভাবে গড়ে তোলা যায়। তাই যত প্রাইমারি স্কুল ছিল সেগুলির উন্নয়নের জন্য তিনি অনেক কাজ করেছিলেন, এবং বিশেষ করে মেয়েদের স্কুল, মেয়েদের মাদ্রাসা, এগুলোর জন্য তিনি অনেক খাটাখাটনি করেছিলেন। আমি আজ এখানে এসে আমার খুব ভালো লাগলো যে 3.25 বছরে বিমানবাবু এখানে কত উন্নয়নের কাজ করতে পেরেছেন। সেই সময় যখন আসতাম তখন এই রেলওয়ের ওভারব্রিজ ছিল না, সেই রাস্তা দিয়ে আজ আমি বারুইপুরের রাসের মাঠে এলাম।
আরো একটা খুব মস্ত বড় রাস্তা হবে, কলকাতার সঙ্গে সংযোগ আরো ভালোভাবে গড়ে উঠবে। আর যখন আমার মা কাজ করতেন তখন সবসময় বাধা পেতে হতো, কারণ উনি হয়তো সুপারিশ করলেন যে এখানে টিউবওয়েল করতে হবে, ওখানে স্কুল মেরামত করতে হবে, এই গ্রাম বিদ্যুতায়ন করতে হবে, রাস্তাঘাট বানাতে হবে, কিন্তু কাজটা করতে হতো এখানকার পিডব্লিউডি, এখানকার পিএইচই এইসব বিভাগের সঙ্গে, এবং তারা চেষ্টা করতো যতটা পারে যেন দেরি করে সেই উন্নয়নের কাজ করে। তাছাড়া কাজ করার তো অভ্যেস ছিল না। 34 বছর ধরে আমরা একটা অচলায়তন রেখেছিলাম, আমরা এগোতে পারছিলাম না। কিন্তু আজ আমি বলতে পারি, আমাকে যদি আপনারা সংসদে পাঠান, আমি এখানকার উন্নয়নের কাজ করব, এবং আমি জানি যে আমি যেসব সুপারিশ করব তা পশ্চিমবঙ্গের সরকার আজকে সঙ্গে সঙ্গে রূপায়ণ করবে, খুব দ্রুত গতি আসবে এই যাদবপুর কেন্দ্রে, এবং বিশেষ করে বারুইপুর পশ্চিমে যেসব উন্নয়নের কাজের প্রয়োজন রয়েছে তার জন্য। বাংলার উন্নয়নের স্বার্থে আমাদের সকলে মিলে দিল্লি অভিযান করতে হবে। তার কারণ গত 3.25 বছরে অসম্ভব চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাজ করার, এবং অনেক উন্নয়নের কাজ হয়েছে, কিন্তু প্রতি পদে আমরা দিল্লি থেকে বাধা পেয়েছি। কালকের কর্মী সভায় উনি বললেন যে 34,000 কোটি টাকা কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে সুদের বাবদে। সিপিএম সরকার ধার করেছিল, আর আমাদের সেই ধারের বোঝা বহন করতে হচ্ছে, এবং এই কংগ্রেস সরকার, এই ইউপিএ সরকার কোনোভাবে আমাদের সাহায্য করেনি, বরঞ্চ আমাদের বঞ্চনা করে এসেছে। কিন্তু আমরা যদি 42 জন বাংলা থেকে জিতে দিল্লির দরবারে যেতে পারি, দিল্লির মসনদে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্ণায়ক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে দিল্লি থেকে আমাদের উন্নয়নে কেউ বাধা দিতে পারবে না। আমাদের উন্নয়ন এগিয়ে চলবে দ্রুত গতিতে, এবং সেটাই আমাদের দেখতে হবে আমরা যেন সেই কাজটা করে উঠতে পারি। আমি আমাদের বারুইপুর পশ্চিমের এবং যাদবপুর কেন্দ্রের সমস্ত কর্মীবৃন্দকে বলবো যে আমাদের বিরুদ্ধে বেশ কয়েকজন প্রার্থী থাকবেন। আপনারা প্রার্থীদের কোনো ব্যক্তিগত আক্রমণ করবেন না। আপনারা শ্রদ্ধা এবং শালীনতার সঙ্গে যাদবপুর কেন্দ্রের মানুষ, বারুইপুর পশ্চিমের মানুষের কাছে দুয়ারে দুয়ারে গিয়ে তাদের ভোট প্রার্থনা করবেন। এবং আপনারা কি বলবেন? আপনারা বলবেন তৃণমূল কংগ্রেস কিভাবে অন্যান্য দলের থেকে আলাদা, আমাদের আদর্শ কেন ভিন্ন, কিভাবে ভিন্ন, সেই কথাগুলো আপনারা বুঝিয়ে বলবেন। আমাদের এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী অবশ্যই সিপিএম, এবং সিপিএমকে আমাদের পরাস্ত করতেই হবে। আপনারা যখন মানুষের কাছে যাবেন তখন তাদের তুলনা করতে বলবেন 34 বছরের অকর্মণ্যতা এবং 3.25 বছরের কর্মযোগ্য, এই তফাৎটা আপনারা বুঝিয়ে দেবেন। এবং মমতা ব্যানার্জি নিজে এত বেশি কাজ করেন যে তার চারপাশে যারা আছে তারাও যদি কাজ না করেন তারা লজ্জিত বোধ করেন। তাই জন্য কাজে বাংলায়, পশ্চিম বাংলায় গতি এসেছে। এমন একটা সময় ছিল যখন যাদবপুর কেন্দ্রের বহু অঞ্চলে আমরা ঢুকতেই পারতাম না। আমার মাকে কত কষ্ট করে এখানে নির্বাচনী প্রচার করতে হয়েছে, সকলে ভয় পেত। কোন কোন এলাকায় বক্তৃতা হচ্ছে এবং দূরে দাঁড়িয়ে মানুষ শুনছে, এবং পরে আস্তে আস্তে এসে বলে যাচ্ছে যে আপনার বক্তব্য খুব ভালো লাগলো, আপনাকে সমর্থন করব, কিন্তু ভয়ে কাছে আসতে পারছে না। কিন্তু আজ সেদিন বদলেছে। আমরা যদি এখানে শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারি তাহলে আমাদের জয় কিন্তু অবশ্যম্ভাবী। তাই আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো ফাঁদে পা দেবেন না। আপনারা একেবারে একটা পজিটিভ ক্যাম্পেইন করবেন মমতা ব্যানার্জির পক্ষে। মমতা ব্যানার্জি যেসব প্রার্থী দিয়েছেন তাদের পক্ষে, তৃণমূল কংগ্রেসের পক্ষে, এবং বুঝিয়ে বলবেন যে তৃণমূল কংগ্রেসের 42 জন দিল্লিতে গেলে বাংলার উন্নয়ন হবে, বাংলার স্বার্থ রক্ষিত হবে। আমরা কারুর কাছে কিছু ভিক্ষা চাই না, আমরা কৃতদাস নই। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন
আমাদের দাবি, আমাদের অধিকার আমরা দিল্লি থেকে ছিনিয়ে নিয়ে আসব। আরো দু একটি দলের প্রার্থী থাকবেন, কংগ্রেসের প্রার্থী থাকবেন। কংগ্রেস সম্বন্ধে আর কি বলবো? প্রথম কথা, কংগ্রেস সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত। এই যে মাঝে মাঝে শোনা যায় ইউপিএ 1টা অতটা খারাপ ছিল না, ইউপিএ 2টা একেবারে খুবই খারাপ, সেই কথাটা ঠিক নয়। ইউপিএ 1-এর সময়কারী সমস্ত কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, 2G কেলেঙ্কারি, কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি, সেগুলো হুড়মুড় করে বেরিয়ে পড়লো ইউপিএ 2-র আমলে। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে একেবারে সরিয়ে ফেলতে হবে, দিল্লিতে পরিবর্তন আনতেই হবে। আর তাছাড়া এই দল শুধু রাজতন্ত্রে বিশ্বাস করে, ওপর থেকে সবকিছু চাপিয়ে দেবার চেষ্টা করে। আমাদের দল তৃণমূল কংগ্রেস এবং মাটির থেকে উঠে এসে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় নেত্রী হয়েছেন। আমি তাকে 3 দশক ধরে চিনি। তিনি প্রথম এসেছিলেন আমাদের বাড়িতে, আমার পিতৃদেব, আমার বাবা ডক্টর শিশির কুমার বসু যখন চৌরঙ্গিতে দাঁড়িয়েছিলেন, সেখান থেকে জয়ী হয়েছিলেন। সেই সময় আমার মার সঙ্গে একসঙ্গে কাজ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন সাধারণ কর্মী থেকে কিভাবে সর্বভারতীয় নেত্রী হিসেবে উত্তরণ হতে পারে সেইটা দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যান্য নেতারা খালি অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন করছেন, তাদের ইমেজ মেকওভার দরকার। কেউ হয়তো জীবনে কোনো কাজ করেননি, তাই জন্য তার ইমেজ তৈরি করতে হয়েছে, অথবা কেউ কেউ হয়তো 12 বছর আগে খুব খারাপ কাজ করেছেন, সেই খারাপ কাজটা কি করে একটু মুছে ফেলা যায়, তাই জন্য ইমেজ তৈরি করতে হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিনি, আমরা যাকে দেখছি সেই মানুষটি হচ্ছেন খাঁটি মানুষ, আসল মানুষ, এবং সেই রকম নেত্রী আজ ভারতবর্ষের প্রয়োজন রয়েছে। কংগ্রেস বাংলা থেকে তো বটেই, সমগ্র ভারতবর্ষ থেকে ধুয়ে মুছে যাচ্ছে। এবং কালকে একটা খুব সঠিক কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের সর্বভারতীয় দল হয়ে গড়ে উঠতে 6টা মাস সময় লাগতে পারে। উনি বলেছেন, আমি সত্যি কথা বলি, আমি 1 নম্বর দল হতে পারবো না, আমরা 3য় বৃহত্তম দল হব এই সংসদে। কিন্তু কংগ্রেস যখন সারা দেশ থেকে ধুয়ে মুছে যাবে, বাংলায় তো তাদের অস্তিত্বই থাকবে না 12ই মে পরে, তখন সমগ্র ভারতবর্ষে একটি অল ইন্ডিয়া ফেডারেল পার্টির প্রয়োজন হবে। মনে রাখবেন যে তৃণমূল কংগ্রেসের ভিত্তি হচ্ছে এই বাংলার মাটিতে। আমরা এই বাংলার দল, আমরা খুব গর্বিত যে আমরা বাংলার দল, কিন্তু আমাদের দলের নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আমাদের একটা সর্বভারতীয় পার্সপেক্টিভ আছে, জাতীয় একটা লক্ষ্য আছে, এবং আমরা একটা অল ইন্ডিয়া ফেডারেল পার্টি হিসেবে তৃণমূল কংগ্রেসকে গড়ে তুলব। আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন প্রয়োজন, এবং সেই পরিবর্তন করেই সত্যিকারের ভারতবর্ষের ঐক্য গড়ে তোলা যায়। আমাদের স্বদেশী আমলে একজন খুব বড় নেতা ছিলেন, তার নাম ছিল বিপিন চন্দ্র পাল। তিনি একটি বই লিখেছিলেন, দ্য সোল অফ ইন্ডিয়া। তাতে উনি বলেছেন, এই যে আমাদের দেশের নাম ভারতবর্ষ, এই নামটি কোত্থেকে এসেছে? উনি বললেন, ভরত একজন রাজা ছিলেন, কিন্তু কিরকম রাজা? ইংরেজি বইতে লিখেছিলেন, হি ওয়াজ আ কিং অ্যাট দ্য সেন্টার অফ আ সার্কেল অফ কিংস। অনেক রাজার মাঝখানে উনি রাজা ছিলেন ভরত, তার থেকে আমাদের দেশের নাম ভারতবর্ষ। আজ রাজতন্ত্র গেছে, কোনো কোনো জায়গায় যায়নি, একটি দলের মধ্যে এখনো রাজতন্ত্র আছে, কিন্তু আমাদের দেশে গণতন্ত্র এসেছে। এবং এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হবে, সেটা হবে আ গভর্নমেন্ট অ্যাট দ্য সেন্টার অফ আ সার্কেল অফ স্টেট গভর্নমেন্টস। যেটা দিল্লির সরকার হবে বিভিন্ন রাজ্যের সরকারের মাঝখানে একটি সরকার, সেইটাই হচ্ছে সত্যিকারের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এবং সেই ধরনের সরকারই গঠন করবে তৃণমূল কংগ্রেস। আপনারা আরো একটি দলের হয়তো প্রার্থী দেখতে পাবেন, বিজেপি। সিপিএম এর কথা বললাম, তাদের তো পরাস্ত করতেই হবে, তারা হচ্ছে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। কংগ্রেসকে ভোট দেওয়া তো একেবারে ভোট নষ্ট করা, সেটাও বুঝিয়ে বলবেন সকলকে, এই মাটিতে তারা জায়গা পাবে না। আর আছে আরেকটি দল বিজেপি। এই কংগ্রেস বিজেপি নিজেদের জাতীয় দল বলে, আমাদের আঞ্চলিক দল বলে, কিন্তু যদিও আমরা অঞ্চলের দল, আমাদের একটা জাতীয় প্রেক্ষী আছে।
এই যে বিজেপি, এটিও একটি আঞ্চলিক দল, ওই পশ্চিম এবং উত্তর ভারতের একটি আঞ্চলিক দল। বিজেপির যা মতাদর্শ তার সঙ্গে আমাদের মতাদর্শের কোনো মিল নেই। আমরা বিশ্বাস করি হিন্দু মুসলমান ঐক্যে, হিন্দু মুসলমান সম্প্রীতি হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা হিন্দু মুসলমান শিখ ইসাহির ঐক্যের ভিত্তিতে আমরা রাজনীতি করতে চাই। তাই আমরা সাম্প্রদায়িকতার ঘোরতর বিরোধী। মনে রাখবেন আমাদের প্রতীকের কথা, দুটি ফুল, সেই নজরুলের সেই লাইন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস, এটাই হচ্ছে আমাদের প্রতীক। বাংলার মাটিতে ওই বিজেপির মতাদর্শ কোনো ঠাঁই পাবে না, কারণ বাংলা সংস্কৃতির সঙ্গে সেই মতাদর্শের কোনো যোগ নেই। কারণ আমাদের হিন্দু ধর্ম আমরা শিখেছি স্বামী বিবেকানন্দর কাছ থেকে, শ্রী অরবিন্দের কাছ থেকে, আর কারুর কাছ থেকে নয়। কিন্তু তারা হয়তো উত্তর আর পশ্চিমের থেকে কিছু সিটে তারা সংসদে আসবে। তাই জন্য আরো বেশি জরুরি যে দক্ষিণ এবং পূর্ব ভারত থেকে বহু আঞ্চলিক দল, যাদের একটা জাতীয় প্রেক্ষী আছে, তারা যেন দিল্লিতে গিয়ে একসঙ্গে একটা ফেডারেল ফ্রন্ট গড়ে কাজ করতে পারে। এবং আমাদের প্রয়োজন এই তৃণমূল কংগ্রেস যেন বাংলার মাটি থেকে, বাংলার মা মাটি মানুষের দল যেন 42টি আসন জিতে দিল্লির দরবারে সংসদে যেতে পারে, সেটা আমাদের দেখতে হবে। এবং তা যদি আমরা করতে পারি তাহলে দেখবেন যে একটা প্রখর সূর্য পশ্চিম দিগন্তে দেখা দিয়েছে, আর পূব দিকে সূর্যোদয় হয়, একটি নব সূর্যোদয় হয়েছে। ওইদিকে একটা প্রখর সূর্যতাপ, আর এখানে হচ্ছে নব সূর্যোদয় সুন্দর আলো। এবং আমার বিশ্বাস 12ই মে আমাদের নির্বাচন হবে এবং 16ই মে আপনারা দেখবেন যে ওই পশ্চিম দিগন্তের যেটা প্রখর সূর্য সেটা আরব মহাসাগরে ডুবে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নবসূর্যোদয়ের যে সুন্দর আলো পূব দিগন্ত থেকে ফুটে বেরোচ্ছে, সেই আলোই ভারতবর্ষের ভবিষ্যতের পথ দেখাচ্ছে। কালকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলাই ভারতবর্ষকে দিশা দেখাবে, এবং সেটা করতে হলে আমাদের 42 জনকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এই বাংলার মাটি থেকে জয়ী হয়ে বাংলার মানুষের, হিন্দু মুসলমান সকলের আশীর্বাদ দোয়া পাথেয় করে আমাদের দিল্লিতে পৌঁছতে হবে। এবং তাহলে দেখবেন যে একটি সুন্দর ঐক্যবদ্ধ ভারত গড়ে উঠেছে এবং আমরা সত্যি বাংলা, আবার বাংলায় যেরকম নবজাগরণ হয়েছে, আমরা একটা সর্বভারতীয় নবজাগরণের একটা পথ দেখাবো। শেষে একটা কথা বলি, একটু ব্যক্তিগতই কথা। আমি শিক্ষাবিদ, আমি ইতিহাসবিদ, সেটাই আমার প্রধান সত্তা। আমার প্রথম জীবনে আমি যখন আমার পিএইচডি করছি তখন বাংলার কৃষক অর্থনীতি, কৃষক সমাজের উপর অনেক কাজ করেছিলাম। প্রত্যেক জেলায় ঘুরেছিলাম, গ্রামে গ্রামে ঘুরেছিলাম। আমি তাই এইখানকার অর্থনৈতিক সামাজিক সমস্যার কথা আমি খুব ভালোভাবে জানি এবং কি করে অর্থনৈতিক উন্নতি ঘটাতে হবে সেই বিষয়েও আমার নানান ভাবনা আছে, সেগুলো আমি সংসদে তুলে ধরব। আর যদি কেউ বলেন আমি বিদেশ থেকে এসেছি, এইটুকু বলতে পারেন যে আমাদের একজন প্রার্থী, তিনি ভারতবর্ষের মর্যাদা বিশ্বের দরবারে বাড়িয়েছেন, উঁচু করে তুলে ধরেছেন। এবং নেতাজি সুভাষচন্দ্রের একটা কথা বলতে পারি, যখন কমিউনিস্টরা তাকে খুব গালমন্দ করছিল 43 থেকে 45 অব্দি, তখন উনি বলেছিলেন, My allegiance has always been and forever will be to India and India alone, wherever in the world I may live at any point in time. আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন আমার আনুগত্য একমাত্র ভারতবর্ষের প্রতি থাকবে, এবং সেইটা আপনারা সবসময় মনে রাখবেন এবং জানবেন। এবং আমি একটা ব্যক্তিগত একটা ওয়াদা, আমি প্রতিশ্রুতি খুব বেশি করতে পছন্দ করি না, কিন্তু কেউ যদি জিজ্ঞেস করেন আপনাদের যে উনি সাংসদ হলে উনি আসবেন তো, থাকবেন তো, তাহলে বলবেন যে আমাদের উনি বলে গেছেন যে উনি সাংসদ হন বা না হন, থাকেন বা না থাকেন,
তার জনসেবার ক্ষেত্র হিসেবে তিনি এই যাদবপুর এলাকাকে বেছে নিয়েছেন, যার মধ্যে বারুইপুর পশ্চিম পড়ে, এবং জীবনের শেষ দিন পর্যন্ত জনসেবার কাজ, জনকল্যাণমূলক কাজ, শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতির কাজ যা করতে হবে আমি এই ক্ষেত্রে করব, এই যাদবপুরের লোকসভা এলাকায় করব। বারুইপুর পশ্চিমের সঙ্গে আমার একটা আত্মিক যোগ আছে, সেই যোগ আমার চিরদিন থাকবে। তাই জন্য আমি এই কথা বলি খালি শেষ করছি যে যেই আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই যে চলো দিল্লির ডাক, নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, the roads to Delhi are many and Delhi still remains our goal. দিল্লিতে পৌঁছবার পথ অনেক এবং দিল্লি এখনো আমাদের গন্তব্যস্থল, সেখানে আমাদের পৌঁছতেই হবে। তাই আমাদের আজকের ধ্বনি, চলো দিল্লি চলো, নতুন ভারত গড়ো, চলো দিল্লি চলো, নতুন সুন্দর মানুষ গড়ো। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ। ধন্যবাদ, নমস্কার। আমাদের